আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখব আমাদের আপডেট ভার্সন 10.1-এ কী আপডেট করা হয়েছে। আমাদের সকল ব্যবহারকারীদের সুবিধার্থে ও সকল কাজ আরও সহজতর করার উদ্দেশ্যে এই ভার্সনের নতুন কিছু আপডেট সংযুক্ত করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আমাদের আপডেটের বিষয়গুলো। আমাদের ভার্সন 10.0-তে সাধারণ তথ্য থেকে নতুন ব্যবহারকারীতে যখন আমরা কারো নাম এন্ট্রি করতাম, নাম এন্ট্রি করার পর উক্ত শিক্ষার্থীর জন্ম তারিখ যদি কোনো অধিবর্ষ বা লিপ ইয়ারে হতো 29 তারিখে ফেব্রুয়ারি মাসের, তো সেই ক্ষেত্রে আমাদের জন্ম তারিখটা এডিট করা যেত না। উদাহরণস্বরূপ, আমি যদি শিক্ষার্থী অপশন থেকে কলম বাটনে ক্লিক করে এখানে আমি যদি কোনো লিপ ইয়ার দিই, 2016 সালে অধিবর্ষ ছিল। এখন আমি যদি এটা দিয়ে এডিট দিই, তো সেই ক্ষেত্রে আমাকে ইরর দিয়ে আর সেভ নিত না। তো এই সমস্যার সমাধানটা আমাদের 10.1-এ করা হয়েছে। এখন যদি আমরা নতুন ব্যবহারকারী থেকে কোনো ব্যবহারকারী বা কোনো শিক্ষার্থীর নামটা এডিট করে লিভ ইয়ার 29 তারিখ 2 মাস 2016 দিয়ে যদি এডিট দিই, তাহলে এখন থেকে নিবে, এখন কোনো সমস্যা করবে না। দ্বিতীয়ত, আমরা যখন মাসের নাম এন্ট্রি করতাম আমাদের আগের ভার্সনে, ওইখানে মাসের নাম এন্ট্রি করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মাসের নাম হাতে লিখতে হতো, যা ছিল সময় সাপেক্ষ। কিন্তু কাজটা আরও দ্রুত করার জন্য আমরা নতুন ভার্সনে এটার আপডেট করেছি। এখন থেকে আমাদের মাসের নাম সম্পূর্ণ লিখতে হবে না। প্রত্যেকটা মাসের যে সিরিয়াল নাম্বার ধারাবাহিকভাবে, যদি জানুয়ারি হয় তাহলে জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস, তো সেক্ষেত্রে আমি যদি 1 দিয়ে ইন্টার দিই, তো সেক্ষেত্রে জানুয়ারি মাসের নাম চলে আসবে। আবার 2 দিয়ে যদি আমি ইন্টার ক্লিক করি, তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস। এমন করে আমার প্রত্যেকটা মাসের যদি সিরিয়াল নাম্বারটা দিয়ে ইন্টার দিই, তাহলে আমাদের মাসের নামগুলো অটো চলে আসবে, আমাদের হাতে করে নতুন করে লিখতে হবে না, যার ফলে মাসের নাম আরও দ্রুত আপনারা এন্ট্রি করতে পারবেন। এরপর আমাদের আগের ভার্সনে কোন ব্যবহারকারীকে কে এন্ট্রি করেছে বা কোন শিক্ষার্থীকে কে এন্ট্রি করা হয়েছে, তো এই সংক্রান্ত একটা রিপোর্টের প্রয়োজন ছিল, যা অনেক মাদ্রাসার সুপারিশের ভিত্তিতে করা হয়েছে। এটা আমরা কোনো রিপোর্ট থেকে আগে দেখতে পারতাম না। নতুন ভার্সনে এটা সমাধান করে নতুন ব্যবহারকারী রিপোর্ট যেখানে আছে ওইখানে আমরা দিয়ে দিয়েছি এখন থেকে আইডি সিরিয়াল ইউজার তালিকা, শিক্ষার্থী বা শিক্ষক যে কোনো কাউকে কে এন্ট্রি করেছে উভয় দেওয়ার পর আমি সংখ্যা দিলাম, কত হতে কত পর্যন্ত আমি দেখতে যাচ্ছি, দিয়ে প্রিভিউ দিলেই আমাদের কোন ইউজারকে কোন ব্যবহারকারী এন্ট্রি করেছে তার নামটা এখানে সহজে শো করবে। ভার্সন 10-এ আমরা যদি শিক্ষার্থীর ভর্তিজনিত কাজ করার জন্য শিক্ষার্থী ভর্তি অপশনে থাকতাম, এখান থেকে যদি কোনো ব্যবহারকারী বা কোনো শিক্ষার্থীর নাম তথ্য এডিট করার প্রয়োজন হতো, তাহলে তার নাম তথ্য এডিট করার জন্য আমাদের নতুন ব্যবহারকারী অপশনে গিয়ে তাকে খুঁজে বের করে কলম বাটনে ক্লিক করে তারপরে তার নাম তথ্য এডিট করে আমার এডিটে ক্লিক করলে তার নামটা এডিট করা যেত। কিন্তু এটা ছিল সময় সাপেক্ষ ব্যাপার। নতুন ভার্সনে আমরা যদি শিক্ষার্থী ভর্তি অপশনে কোনো কাজ করি, শিক্ষার্থী অপশন থেকে তার নাম তথ্য আমরা সহজেই এডিট করতে পারি। যদি আমরা কোনো শিক্ষার্থীর নাম তথ্য এডিট করতে চাই, তাহলে এখান থেকে প্রোফাইল ভিউ নামে অপশন আছে আমাদের, এখানে আমরা ক্লিক করলে তার ব্যবহারকারীর ধরন থেকে তার তথ্যগুলো আমরা সহজেই এডিট করে নিতে পারবো। আগের শিক্ষাবর্ষে যদি আমরা একজন শিক্ষার্থীকে একই শিক্ষাবর্ষে 2 ক্লাসে ভর্তি করতে চাইতাম, তাহলে সেটা সম্ভব ছিল না। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি চাইতো সে শিশু শ্রেণীর পাশাপাশি সে একই শিক্ষাবর্ষে হিফজ শাখায়ও পড়বে, তো সেক্ষেত্রে ওটা সম্ভব ছিল না। যদি আমরা একজন শিক্ষার্থীকে একই শিক্ষাবর্ষে 2 বার ভর্তি করতে চাইতাম, তো সেক্ষেত্রে আমাকে ডুপ্লিকেট এন্ট্রি ইনপুট ইজ নট পসিবল SMS শো করে সেভ নিত না, তাকে ভর্তি করাও যেত না। এই সমস্যাটার সমাধান আমাদের নতুন ভার্সনে করা হয়েছে। নতুন ভার্সনে একটা সেটিং যুক্ত করা হয়েছে, যে সেটিংটা চালু করলে আপনারা সহজেই একজন শিক্ষার্থীকে একই শিক্ষাবর্ষে একাধিক ক্লাসে ভর্তি করতে পারবেন। আমরা যদি নতুন ভার্সনে একই শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীকে একাধিক ক্লাসে ভর্তি করতে চাই, তাহলে আমরা এখান থেকে সহজেই পারবো। আমি একজন শিক্ষার্থী আইডি দিচ্ছি যে শিশু শ্রেণীর পাশাপাশি হিফজ শাখায় পড়বে।
দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে আমি 2024-2025 নির্বাচন করে আমি হিপস শাখা দিয়ে সেভ দিলাম। তো সেক্ষেত্রে সে একই শিক্ষাবর্ষে দুই জামাতেই এখন শো করবে। এখন থেকে আমরা চাইলে একই শিক্ষাবর্ষে তার অ্যাকাউন্টিংয়ের কাজও করতে পারবো, সাথে সাথে তার দুই ক্লাসে তার পরীক্ষার কাজও আমরা করতে পারবো। আমরা যদি তার শিক্ষার্থী ফি গ্রহণ করতে যাই, তাহলে এই শিক্ষার্থীর ফিটা গ্রহণ করার জন্য আমার শিক্ষার্থী ফি গ্রহণ থেকে তার আইডি নাম্বারটা দিয়ে এন্টার দিলে এখানে আমাকে একটা অপশন দিবে আমি কোন ক্লাসের ফিটা গ্রহণ করব, শিশু শ্রেণীর ফি গ্রহণ করব নাকি হিপস পাস পাড়ার ফি গ্রহণ করব। আমি যে ক্লাসের ফিটা গ্রহণ করব ওইটা নির্বাচন করে মাসিকের ঘরে ক্লিক করলে আমার ফির পরিমাণগুলো চলে আসবে। আমি সেভ দিয়ে এখন আমি এই জামাতের ফিও নিতে পারবো, আবার পাশাপাশি আমি যদি চাই তাহলে আমি হিপস বিভাগেরও ফি নিতে পারবো। এভাবে আমি সহজে এই শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে ফিটা গ্রহণ করতে পারবো, আমার কোনো সমস্যাই হবে না। শিক্ষার্থী গ্রুপ সেটিংয়ে এখানে নতুন একটি আপডেট করা হয়েছে। আগে যখন আমরা সাবজামাত ভিত্তিক গ্রুপ বন্টন করতাম, এখানে কোন শিক্ষার্থী অ্যাক্টিভ কোন শিক্ষার্থী ইনঅ্যাক্টিভ এটা আমরা দেখতে পারতাম না। নতুন ভার্সনে এটা সংশোধন করা হয়েছে। এখন যদি আমরা যে কোনো শিক্ষার্থীর ক্লাস গ্রুপ সেটিংয়ে যদি আমরা গ্রুপ পরিবর্তন করি বা গ্রুপ পরিবর্তনটা দেখি, তাহলে সেক্ষেত্রে কোন শিক্ষার্থীটা অ্যাক্টিভ আছে কোন শিক্ষার্থীটা ইনঅ্যাক্টিভ এটা আমরা সহজেই দেখতে পারবো। আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন সেটা হচ্ছে আমরা যদি একই শিক্ষাবর্ষে গড়ভিত্তিক ও পয়েন্ট ভিত্তিক পরীক্ষার কাজ করে আমরা অনলাইনে একসাথে পাবলিশ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটাও এখন করতে পারবো, যেটা আগে ছিল না। গড়ভিত্তিক ও পয়েন্ট ভিত্তিক রেজাল্ট পাবলিশ অনলাইনে একত্রে করার জন্য আমরা ক্লাস গ্রুপ থেকে এখানে যেই জামাতের পরীক্ষার রেজাল্ট আমরা গড় ভিত্তিক করব সেটা এখানে ফলাফলের ধরন গড় ভিত্তিক থাকবে। যদি আমরা এটা পয়েন্ট ভিত্তিক আকারে প্রকাশ করতে চাই, তো সেক্ষেত্রে ওই ক্লাসের নামের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে পরীক্ষার ধরন থেকে গড় ভিত্তিক নাকি পয়েন্ট ভিত্তিক হবে ওইটা যদি আমরা মেনশন করে দেই, তাহলে আমাদের অনলাইন রেজাল্টে এখানে পয়েন্ট ভিত্তিক দেখাবে, আবার একই সাথে গড় ভিত্তিকও দেখাবে। শিক্ষার্থীর রিপোর্ট থেকে এখানে আরবি হাজিরা খাতা বিষয় ওয়ারি যেটা আছে, তো ওইখানে কিছু ভুল ছিল, এখন এটা সংশোধন করা হয়েছে। আগে সিরিয়াল নাম্বারটা ছিল না, তারপরে উপরে নামগত কিছু সংশোধন ছিল, ওইটাও করা হয়েছে। এখন থেকে এই সমস্যাগুলো আর থাকবে না। বাংলা হাজিরা খাতা বিষয় ওয়ারি আগে যদি প্রিন্ট করা হতো, তাহলে 3 বিষয় যে খাতা ঘরগুলো ছোট হওয়ার কারণে সকল শিক্ষার্থীর নাম সঠিকভাবে সম্পূর্ণ আসতো না। যদি নামটা বড় হতো তাহলে এখান থেকে কিছু আসতো কিছু আসতো না, যেটা এই ভার্সনে সমাধান করা হয়েছে। সাধারণ তথ্য ও শিক্ষার্থীদের মোটামুটি এই আপডেটগুলো করা হয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ আপডেট একটি অ্যাকাউন্টিং থেকে জমা খরচে যদি কোনো ব্যবহারকারী প্রতিষ্ঠান থেকে চলে যায় বা যদি কোনো ক্যাশিয়ার প্রতিষ্ঠান থেকে চলে যায়, তাহলে ওই ব্যবহারকারী চলে যাওয়ার পরও যদি আমরা অ্যাকাউন্টিং এর কোনো কাজ করতাম, তো সেই ক্ষেত্রে তার নামটা এখানে শো করতো। পেমেন্ট সিস্টেম থেকে ক্যাশ, এখানে 4 জন ক্যাশিয়ার নাম শো করছে। যদি এখান থেকে কোনো ক্যাশিয়ার চলে যায় তারপরও এখানে সবার নামগুলো শো করতো। নতুন ভার্সনে এটা সংশোধন করে এখানে পেমেন্ট সিস্টেম থেকে অ্যাকাউন্টের ধরন ক্যাশ, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে স্ট্যাটাস থেকে তাকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করার অপশন করা হয়েছে। এতে করে এখন থেকে কোনো পেমেন্ট সিস্টেমে ওই ব্যবহারকারীকে খুঁজে পাওয়া যাবে না, তবে তার সমস্ত রেকর্ডকৃত তথ্যগুলো থেকে যাবে। পরবর্তীতে কখনো যদি আমি চাই ওই ব্যবহারকারীকে আবার অ্যাক্টিভ করব, তো সেক্ষেত্রে আমি আবার ক্যাশে অপশনে গিয়ে ওই ব্যবহারকারীর নামের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে স্ট্যাটাস থেকে অ্যাক্টিভ করে দিলে ওই ক্যাশিয়ার আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে সে পুনরায় আবার জমা খরচের কাজগুলো করতে পারবে যদি আপনি তাকে করার পারমিশন দেন। এরপরে জমা খরচের রিপোর্ট থেকে 21 নম্বর রিপোর্টে নতুন একটা রিপোর্ট সংযোজন করা হয়েছে, তারিখ ভিত্তিক সাবলেজার রিপোর্ট, যেখানে তারিখ বাই তারিখে কোন সাবলেজারে কত টাকা জমা হয়েছে ওইগুলো সম্পূর্ণভাবে আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দেখব, আর এখানে কোন সাবলেজারটা দেখব ওই সাবলেজারটা যদি আমরা নির্বাচন করে এখানে যদি প্রিভিউ দিই, তাহলে আমার তারিখ বাই তারিখ ওই সাবলেজার ভিত্তিক সংক্ষিপ্তভাবে কত টাকা আদায় হয়েছে এই রিপোর্টগুলো আমরা সম্পূর্ণ দেখতে পারবো।
ভার্সন 10-এ শিক্ষার্থী ফি গ্রহণে একাধিক পরিবর্তন ও আপডেট করা হয়েছে। শিক্ষার্থী ফি গ্রহণে সকলের সুবিধার জন্য এখানে SMS সেটিংয়ের জায়গায় আজকে গ্রহণ ও ব্যবহারকারী গ্রহণ এর সাথে তারিখ ভিত্তিক ভাউচার সার্চ করে সিস্টেম দেওয়া হয়েছে। এখন যদি আমি তারিখ ভিত্তিক কোনো ভাউচারগুলো দেখতে চাই, যে 1 তারিখ থেকে 5 তারিখের যে ভাউচারগুলো আছে ওইগুলো দেখব, তো সেক্ষেত্রে আমি দেখতে পারবো। এবং আজকের গ্রহণে আমার টোটাল শিক্ষার্থী থেকে কত টাকা আয় হয়েছে সেটাই আজকের গ্রহণে দেখাবে, এবং যে ব্যবহারকারী লগ ইন করেছে ওই ব্যবহারকারী আজকে সারাদিনে কত টাকা আয় করেছে এটাও এখানে সে দেখতে পারবে। নতুন আপডেটে একটি গুরুত্বপূর্ণ আপডেট সংযোজন হয়েছে। আগে আমরা যদি কোনো শিক্ষার্থী ফি সেটিং করা থাকতো, ফি সেটিং করার সময় যদি ফি গ্রহণ করতাম, তো সেক্ষেত্রে ফি গ্রহণ করার পর আমরা ওই শিক্ষার্থীর নির্ধারিত ফিটা ভুলে হোক বা ইচ্ছাকৃত হোক ভাবে বাড়াতে বা কমাতে পারতাম। যদি কোনো শিক্ষার্থী ফি গ্রহণ করি, আমি একটি আইডি দিচ্ছি, আইডি দিয়ে এন্টার দেওয়ার পর তার মাসিক ফি নির্ধারিত করা হচ্ছে 8100। তো এটা আমি সেভ দিলাম, 3800 করলাম। 800 করার পর আমি 1 মাসে টাকাটা গ্রহণ করলাম। এখানে আমার নির্ধারিত ফি 3800, আমি গ্রহণ করেছি 3800। গ্রহণ করার পর এটা আমি সেভ দিলাম, অ্যাকাউন্ট টাইপ ক্যাশে নির্বাচন করে এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে আমার তার তথ্যটা শো করছে। এখন যদি আমি এখানে তার আইডি নাম্বারটা আবার দেই, আইডি নাম্বার দেওয়ার পর বাড়ানো কমানো অপশন থেকে যদি তার ফিটা এখানে চাইলে আমি পরিবর্তন করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমি তো তার নির্ধারিত ফি 3800 থাকার সময় তার ফিটা গ্রহণ করেছিলাম। এখন যদি আমি আপডেট দিই তাহলে আমাকে দেখাবে, এখানে আমার নির্ধারিত ফি দেখাবে 3310 টাকা, এখন গৃহীত ফি 3800 টাকা, যা অ্যাকাউন্টিংয়ে একটি অন্যতম সমস্যার কারণ, যার কারণে আপনার অ্যাকাউন্টিংয়ে যে তারিখগুলো আছে হিসাব নিকাশ সব কিছু ঠিক থাকার পরও রিপোর্টে সঠিক রিপোর্ট আসবে না, যেটা এই ভার্সনে সমাধান করা হয়েছে। আমরা যদি এটা নতুন ভার্সনে কাজ করতে যাই, শিক্ষার্থী ফি গ্রহণ 1001 দিয়ে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখন যদি তার মাসিক ফিটা বাড়ানো কমানো কাজ করতে যাই তাহলে আমার নির্ধারিত ফিটা গ্রহণ করার পর ওই ফিটা আর বাড়ানো কমানোর কোনো সুযোগই থাকবে না, এই ঘরটা লক হয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ে সমস্যা অনেকটাই কমে যাবে। আগের ভার্সনে শিক্ষার্থীর ফি গ্রহণ করাকালীন নির্ধারিত ফি এর চাইতে যদি গৃহীত ফির পরিমাণটা বেশি হতো তাহলে সেটা সেভ নিয়ে নিত, আর এতে করে অ্যাকাউন্টিংয়ে সমস্যা হতো। আমার নির্ধারিত ফি এর চাইতে জমার পরিমাণটা বেশি হওয়ার কারণে আমার যে কোনো রিপোর্টে অধিক ফি গ্রহণ দেখাতো, যার ফলে হিসাব নিকাশে অনেক সমস্যা হতো। এই ভার্সনে এই সমস্যার সমাধান করা হয়েছে। এই ভার্সনে যদি নির্ধারিত ফি এর চাইতে জমার পরিমাণটা বেশি দেওয়া হয়, বেশি দেওয়ার পর এখন যদি আমার অ্যাড দিতে যাই তাহলে আমাকে এখানে মেসেজ দিবে নির্ধারিত ফি থেকে টাকা বেশি নেওয়া হচ্ছে, অর্থাৎ নির্ধারিত ফি এর চাইতে জমার পরিমাণটা যদি বেশি থাকে তাহলে সফটওয়্যার কোনোভাবে সেভ নেবে না, যাতে করে অ্যাকাউন্টিংয়ের বেশি সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, আগে যদি ভার্সন 10-এ আমরা শিক্ষার্থীর অন্যান্য ফি গ্রহণ করতে চাইতাম তো সেক্ষেত্রে অন্যান্য ফি গ্রহণ করা যেত না, শুধুমাত্র এককালীন পরীক্ষার ফিটাই গ্রহণ করা যেত। এখন নতুন ভার্সনে অন্যান্য ফিও আপনি গ্রহণ করতে পারবেন। তো সেক্ষেত্রে শিক্ষার্থী ফি গ্রহণ থেকে আগে আমাদের ফিটা সেটিং করে আসতে হবে অন্যান্য ফি নামে। অন্যান্য নামে ফি সেটিং করে আসলে এখানে যদি আমরা শিক্ষার্থীর আইডি দেওয়ার পর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখন যদি অন্যান্য ফি আমি ক্লিক করি তাহলে এখানে আমার যতগুলো অন্যান্য ফি হিসাবে আপনি সেট করবেন সবগুলো চলে আসবে। এখন আমি তার থেকে আইডি কার্ড বাবদ 100 টাকা নিব, তো সেক্ষেত্রে আমি বাকি যেই অন্যান্য ফি থাকবে ওইটা আমি ডিলিট করে অ্যাড করে আমি স্বাভাবিকভাবে ওইটা নিয়ে নিতে পারবো। নতুন আপডেটে শিক্ষার্থী ফি গ্রহণ থেকে যে কোনো শিক্ষার্থীর একক পরীক্ষার ফি গ্রহণ এবং ওই শিক্ষার্থীর রসিদ ও প্রবেশপত্র এখান থেকে দেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যে শিক্ষার্থী ফিটা গ্রহণ করব ওই শিক্ষার্থীর আইডি নাম্বারটা দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর
আমরা পরীক্ষাতে ক্লিক করব। পরীক্ষাতে ক্লিক করার পর আমরা যদি তার ফিটা গ্রহণ করি, ফিটা গ্রহণ করার পর আমরা যদি ফিল্টার অপশন যাই, তারিখ ভিত্তিক বা সেশন ভিত্তিক বা ইউজার কোড দিয়ে সার্চ করে আমরা যে কোনোভাবে যে কোনো ধরনের প্রবেশপত্র দিতে পারবো। যদি আমি তারিখ ভিত্তিক দিই তাহলে এখান থেকে স্টার্টিং তারিখ, এন্ডিং তারিখ, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে যাচ্ছি। দেওয়ার পর যদি আমি শো দেই, তো সেক্ষেত্রে এই তারিখের মধ্যে আমি যেই সকল শিক্ষার্থী ফিটা গ্রহণ করা হয়েছে ওই শিক্ষার্থীর নামগুলো চলে আসবে। আমি চাইলে এখন এখানে সকল প্রবেশপত্র দিয়ে রিপোর্টের ধরন থেকে একটি বা দুইটি বা চারটি যে কোনো রিপোর্ট আমি প্রিন্ট করে নিতে পারি। অথবা আমি যদি চাই যে আমি যে কোনো একজন শিক্ষার্থীর নিব, এখানে আইডি দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এই শিক্ষার্থীর নামের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রবেশপত্র বাংলা, সাদা কালো, রঙিন বা প্রেসে ছাপানো, আপনারা যেই ধরনের কাজ করেন না কেন ওইটা আপনি নির্বাচন করে আপনি যদি প্রিন্ট দেন তাহলে হয়ে যাবে। এছাড়াও এই আপডেটে শিক্ষার্থীদের খাবারের ফির ধরনের কাজ করা হয়েছে, অর্থাৎ একজন শিক্ষার্থী কোন ধরনের খাবার খায়, কোন ক্যাটাগরির খাবার খায় তা আপনি এখান থেকে সহজেই নির্ধারণ করতে পারবেন এবং ওই ধরনের খাবার ফি আপনি যে কোনো সময় গ্রহণ করতে পারবেন। তার জন্য আমি যেই শিক্ষার্থী ফিটা সেটিং করব ওই শিক্ষার্থীর আইডি নাম্বার দিয়ে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে বাড়ানো কমানো অপশন থেকে আমি মাসিক খোরাকির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার খাবার ধরনের অপশন চলে আসবে। আপনার মাদ্রাসায় যে যে ধরনের খাবারের ধরন হয় ওই ধরনের আপনি নাম দিয়ে সেভ দিতে পারেন। তো সেক্ষেত্রে এখান থেকে যেই ধরনটা আপনি নির্বাচন করবেন দুইবার ক্লিক করলে ফিটা সেট হয়ে যাবে। এই ফিটা সেট হয়ে গেলে আপনি এখান থেকে চাইলে বাড়ানো বা কমানোর কাজ করার পরও আপনি শিক্ষার্থীদের খাবার ফিটা সেট করে নিতে পারেন। ফি গ্রহণ রিপোর্টে কিছু রিপোর্ট সংযোজন করা হয়েছে নতুন করে। রিপোর্ট নাম্বার 25, 26, 27 যা আগে ছিল না এখন সংযুক্ত করা হয়েছে। ফির নাম ভিত্তিক খাবার ফির তালিকা, এখানে আমরা ফির নাম ভিত্তিক যে যে নামে আমরা খাবার ফি নির্ধারণ করেছি তার নাম ভিত্তিক খাবার তালিকা আমরা দেখতে পারি। তো আমি যদি 2025 বা 2024 শিক্ষাবর্ষ নির্বাচন করি, শিক্ষাবর্ষ নির্বাচন করে আমি এখানে ধরন নির্বাচন করব যে সকাল দুপুর বা এই ফ্রিতে কে কে আছে, ভিআইপিতে কে কে আছে, স্পেশাল খাবারের তালিকায় কে কে আছে বা নর্মাল খাবারের তালিকায় কে কে আছে। দেওয়ার পর আমি চাইলে ছেলে মেয়ে উভয় নির্বাচন করলাম, আবাসিক অনাবাসিক উভয় নির্বাচন করে যদি প্রিভিউ দিই তাহলে এই খাবারের তালিকায় যারা যারা আছে তাদের নামগুলো চলে আসবে। যেমন স্পেশাল বিশেষে এই দুইজন আছে, তো এখানে এই দুজনের নাম চলে আসছে। তো এইভাবে আপনি ফি ভিত্তিক নাম তালিকা দেখতে পারেন। 26 নম্বর রিপোর্টে জামাত ভিত্তিক খাবার ফির তালিকা রয়েছে, যেখানে আপনি সেশন নির্বাচন করে ক্লাস ভিত্তিক আপনি কে কোন ধরনের খাবার খায় ওইটা আপনি দেখতে পারেন। 2024 তো এখানে খাবারবিহীন দেওয়া আছে এই চারজনের নাম যে কোনো খাবারের ক্যাটাগরিতে তারা হয়নি। তো সেক্ষেত্রে আপনি জামাত ভিত্তিক খাবার ফির তালিকাটা সহজেই দেখতে পারেন বা নির্বাচন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই জামাত ভিত্তিক খাবার ফির তালিকাটা দেখতে পারেন। শিক্ষার্থী ফি গ্রহণ রিপোর্টে আরেকটি আপডেট করা হয়েছে 9 নম্বর ইউজার ভিত্তিক পেমেন্ট তালিকা একত্রে। এখানে আমি শিক্ষাবর্ষ নির্বাচন করার পর তারিখ দিলাম, এই তারিখ যদি প্রিভিউ দিই, এইখানে আগে পেমেন্ট মাধ্যমে কোন মাধ্যমে আমরা টাকাটা পেমেন্ট করেছি এখানে নাম আসতো না, যার ফলে কে কার নামে টাকাটা গ্রহণ করেছে এটা দেখতে পারতাম না। এখন এই আপডেটে পেমেন্ট মাধ্যমে তাদের নামগুলো আসবে। এর জন্য নতুন করে আবার 10 নম্বর রিপোর্টও তৈরি করা হয়েছে, যেখানে ইউজার ভিত্তিক পেমেন্ট তালিকা আলাদা আলাদা দেখতে পারবেন। এখানে 2024 বা 25 যে শিক্ষাবর্ষ নির্বাচন করে এখানে শিক্ষাবর্ষ নির্বাচন করে এখানে ব্যবহারকারীর নাম নির্বাচন করলে সে কোন কোন মাধ্যমে টাকাটা গ্রহণ করেছে এটা আমার এখানে দেখাবে, যার ফলে আপনারা সহজেই দেখতে পারবেন কোন ব্যবহারকারী কোন পেমেন্ট মাধ্যমে টাকাগুলো গ্রহণ করেছে। আগের ভার্সনে মাসিক বকেয়া তালিকা জামাত ভিত্তিক আসতো, যেটা এখন পরিবর্তন করে সাব জামাত ভিত্তিক করা হয়েছে। আমরা এখানে ধরন নির্বাচন করলে, সেশন নির্বাচন করলে এখন আমরা সাব জামাত ভিত্তিক যে কোনো মাসিক বকেয়া রিপোর্ট দেখতে পারবো, যাতে করে বকেয়াগুলো গ্রহণ করা বা রিপোর্ট দেখা আরো সহজ হয়। আগের আপডেটে আমরা যদি সংক্ষিপ্ত বা মোট বকেয়া তালিকা দেখতাম তাহলে আমাদের ক্লাসের সিরিয়াল অনুযায়ী রিপোর্টগুলো আসতো না, যেটা এখন এই ভার্সনে ঠিক করা হয়েছে।
অর্থাৎ আমরা যেই সিরিয়ালে ক্লাসের নামগুলো এন্ট্রি করব ওই সিরিয়ালে আমাদের রিপোর্টে ক্লাসের নামগুলো শো করবে। আগের ভার্সনে আমরা যদি এডিট ডিলিট রেকর্ড থেকে মাসিক বেতন, অ্যাকাউন্ট ভর্তি ফি ব্যতীত অন্য কোনো এডিট ডিলিট রেকর্ড যেমন অন্যান্য ফি বা পরীক্ষার ফি এডিট ডিলিট রেকর্ড দেখতে চাইতাম, তো সেক্ষেত্রে সেটার অপশন ছিল না। তাছাড়াও এখানে যদি মাসিক বেতন নির্ধারণ করার পর আমি যদি উভয় দিতাম তাহলে এখানে কিছুই শো করতো না। এখন এই সমস্যাটা সমাধান করা হয়েছে। এখন নতুন আপডেটে আমাদের এডিট ডিলিট রেকর্ডে আমরা অন্যান্য ফি বা পরীক্ষার ফি এডিট ডিলিট তথ্যও দেখতে পারবো। অন্যান্য ফি ডাটার ধরনে এডিট ডিলিট ছাড়াও আমরা যদি উভয় নির্বাচন করি, তারিখ দিয়ে আমি যদি উভয় নির্বাচন করি তাহলে এই এডিট ডিলিটের রেকর্ড তারিখ ও সময় সহকারে চলে আসবে। এই ছিল আমাদের অ্যাকাউন্টিং সেকশনে আপডেট। একাধিক আপডেট ফলাফল রিপোর্টে করা হয়েছে। তার মধ্যে গড়ভিত্তিক ফলাফল রিপোর্ট যদি আমরা দেখি, এখানে কোনো শিক্ষার্থীর নাম যদি অনেক বড় হতো তো সেক্ষেত্রে এই শিক্ষার্থীর নামটা এই ঘর থেকে আরেক ঘরে চলে যেত, যেটা সমস্যার সমাধান এখন করা হয়েছে। এখন আর অন্য কোনো ঘরে যাবে না। ফলাফল রিপোর্টে আগের ভার্সনে আমরা শুধুমাত্র ক্লাস ভিত্তিক বা একক সাবজামাত ভিত্তিক পরীক্ষার মেধা তৈরি দেখতে পারতাম বা রিপোর্ট দেখতে পারতাম, কিন্তু এখন নতুন ভার্সনে এটা সাবজামাত ভিত্তিক বা মূল জামাত ভিত্তিকও করা হয়েছে, যেখানে যদি আমার একাধিক সাবজামাত থাকে আর আমরা যদি চাই যে প্রত্যেকটা সাবজামাত হতে মেধা স্থান নির্বাচন করে ওই মেধা স্থান সম্পূর্ণ ক্লাসের জন্য হবে, তাহলে আমরা সহজেই মূল ক্লাস ভিত্তিক করতে পারবো। আমরা যদি কোনো ক্লাসের রেজাল্ট দেখার জন্য প্রিভিউ দেই, প্রিভিউ দেওয়ার পর আমরা মেধা তৈরি মূল ক্লাসে ক্লিক করার পর প্রিভিউ দিলে আমাদের এটা মূল ক্লাস ভিত্তিক সিরিয়াল হয়ে যাবে। অর্থাৎ প্রথম স্থান যদি এই ক্লাসে না হয় অন্য ক্লাসে আছে বা অন্য সাবজামাতে আছে, আবার দ্বিতীয় স্থান এই সাবজামাতে আছে, এমন করে আমার সাবজামাত ভিত্তিক ক্লাস অনুযায়ী মেধা স্থানটা সহজেই তৈরি হয়ে যাবে। আমি যদি এটা আরও ক্লিয়ার করে বলি তাহলে এখানে হিপস 5 পাড়ায় আমার মেধা স্থান যথাক্রমে 3, 2, 5, 0, 2 এখানে দেখাচ্ছে যে এই স্থানগুলো এই সাবজামাতের জন্য হয়েছে। আবার যদি আমি 10 পাড়া নির্বাচন করে প্রিভিউ দেই তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাবো প্রথম স্থান এই জামাত থেকে হয়েছে, আর চতুর্থ স্থান ষষ্ঠ স্থানও এই জামাত থেকে হয়েছে। অর্থাৎ আমার সম্পূর্ণ ক্লাস ভিত্তিক মেধা তৈরি হয়েছে। এখন আমরা যদি সাব ক্লাস ভিত্তিক দেখি, সাব ক্লাস ভিত্তিক দেওয়ার পর আমরা যদি প্রিভিউ দিই তাহলে আমার শুধুমাত্র সাবজামাত ভিত্তিক মেধা স্থানটা আসবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আবার যদি আমি 5 পাড়ায় দেখি, সাবজামাত ভিত্তিক মেধা তৈরিতে ক্লিক করে প্রিভিউ দিলে এই ক্লাসেরও সাবজামাত ভিত্তিক মেধা স্থানটা চলে আসবে। আপনি চাইলে দুইটাই দেখতে পারেন, আলাদা আলাদা দেখতে পারেন বা একত্রেও দেখতে পারেন। এছাড়াও যদি আমরা চাই যে যত সাবজামাত আছে তো আমরা একটা রিপোর্টের মাধ্যমে সকলের রেজাল্ট একসাথে দেখব, তো তার জন্য আমাদের নতুন করে 8 নম্বর একটা রিপোর্ট তৈরি করা হয়েছে, আইডি সিরিয়ালে ফলাফল ক্লাস ভিত্তিক রিপোর্ট নামে যেটা আছে। এখান থেকে শিক্ষাবর্ষ, পরীক্ষার নাম নির্বাচন করে আমরা ক্লাস নির্বাচন করে প্রিভিউ দিলেই আমরা এই ক্লাসের মেধা স্থানটা শো করতে পারবো। তারপর যদি আমি মেধা তৈরিতে মূল ক্লাস ভিত্তিক দেই তো সেই ক্ষেত্রে আমার এখানে স্থানটা ওই অনুযায়ী হয়ে যাবে। তাহলে এই ফলাফল রিপোর্টের মেধা স্থানটা আমার সিরিয়াল ভিত্তিকে সহজেই হয়ে যাবে। ফলাফল রিপোর্টে 9 নাম্বার রিপোর্টে আরেকটি নতুন রিপোর্ট সংযোজন করা হয়েছে, আইডি সিরিয়ালে ফলাফল হাজিরা সহ। অর্থাৎ আমরা যদি চাই যে আইডি সিরিয়ালে ফলাফল রিপোর্টে হাজিরা সহ প্রকাশ করব তাহলে আমরা 9 নাম্বার রিপোর্টটি দেখতে পারি। তো এই রিপোর্টের জন্য আমরা যদি প্রিভিউ দিই তাহলে এখানে টোটাল কতদিন কার্য দিবস রয়েছে, কতদিন উপস্থিত হয়েছে, কতদিন অনুপস্থিত হয়েছে সবই আমার এখানে দেখাবে। তো এখানে কার্য দিবস ও উপস্থিতি শো করার জন্য আমাদের যেতে হবে পয়েন্ট ফলাফল এন্ট্রিতে। এখানে যাওয়ার পর এডিট অপশন থেকে শিক্ষাবর্ষ নির্বাচন করব, এখানে পরীক্ষার নাম নির্বাচন করব, তারপরে কোন জামাতের আমি হাজিরার কাজটা করব ওই জামাতটা নির্বাচন করব। ওই জামাত নির্বাচন করার পর আমার এখানে ধারাবাহিকভাবে সকলের রিপোর্টটা চলে আসবে। আসার পর আমরা এখানে ওয়ার্ক ডে যেই নামে অপশনটা আছে এখানে আমরা
আমার মোট কার্য দিবস কত ওই কার্য দিবসটা আমি এখানে দিয়ে দিব। যদি আমার এখানে 80 দিন হয়, দেওয়ার পর আমি দিলাম মোট কার্য দিবস 80 দিন। তো এখানে এন্ট্রি করার পর আবার এন্টার দিয়ে সেভ দিতে হবে। দেওয়ার পর এখানে এই শিক্ষার্থী 80 দিনের মধ্যে কতদিন উপস্থিত ছিল এখানে উপস্থিতির সংখ্যা দিয়ে দিতে হবে। 80 দিনের মধ্যে আমি দিলাম 60 দিন সে উপস্থিত ছিল, সে 75 দিন, সেও 75 দিন, সে 50 দিন উপস্থিত ছিল। এটা দেওয়ার পর আমি আবার এখানে এন্টার দিয়ে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখন যদি আমরা এই রিপোর্টটা দেখি, দিয়ে প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর এখানে আমার কার্য দিবস উপস্থিতি চলে আসলো। আমরা এই রিপোর্টটা মার্কশিটেও দেখতে পারবো। যে কোনো মার্কশিটে আমরা তার কার্য দিবস কতদিন উপস্থিত কতদিন অনুপস্থিত এটা আমরা দেখতে পারবো। দ্বিতীয় সাময়িক পরীক্ষা হিপস 10 পারা উইদাউট অপশনাল দিয়ে প্রিভিউ দিলাম। তো এখানে আমার দেখাচ্ছে কার্য দিবস 80 দিন, উপস্থিত 75 দিন, অনুপস্থিত 5 দিন। তো এইভাবে মার্কশিটে বা রিপোর্টে আপনি সহজেই যে কোনো শিক্ষার্থীর কার্য দিবস উপস্থিত অনুপস্থিত দেখতে পারবেন। এই ছিল মোটামুটি ফলাফলে আমাদের আপডেট সমূহ। এরপর দান অনুদান অপশনে কিছু আপডেট সংযুক্ত করা হয়েছে। যেমন ফি গ্রহণ করা অপশনে ভাউচার বা রসিদে কিছু আপডেট সংযুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে কোনো ভাউচার দেখি, কোনো দাতার ভাউচার, রসিদে কথায় টাকার পরিমাণের পর মাত্র শব্দটি সংযুক্ত করা হয়েছে, আর বর্তমান জমায় কথায় টাকার পরিমাণের পিছনে আরেকটি সিম্বলিক লেটার সংযুক্ত করা হয়েছে, যার দ্বারা টাকার পরিমাণটা নির্দিষ্টভাবে সহজে বোঝা যায়। তবে দাতা সদস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে দাতার রিপোর্টে। দাতার রিপোর্ট থেকে এখন ঠিকানা ভিত্তিক সদস্যদের আপনি সহজে খুঁজে পাবেন বা তাদের যে কোনো তালিকা আপনি বের করতে পারবেন। আমি যদি যে কোনো ধরন নির্বাচন করার পর কোন বিভাগের কোন জেলার কোন থানা যদি নির্বাচন করে দেওয়ার পর যদি আমি প্রিভিউ দিই, তাহলে আমার ওই অঞ্চল ভিত্তিক যত দাতা সদস্য রয়েছে সবার তালিকা এখানে প্রকাশ করবে। যেমন আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদরের মধ্যে কতজন দাতা সদস্য রয়েছে সেটা আমি দেখব। দেখার জন্য আমি নির্বাচন করে আমি যদি প্রিভিউ দিই, তাহলে আমি দেখতে পারবো 32 সদস্য মাসিক। এখানে মাসিক সদস্য আমার এই জেলার এই থানার এই বিভাগে আমার টোটাল এতজন দাতা সদস্য রয়েছে। তো সেক্ষেত্রে আমি এই সদস্যদের যে কোনো তালিকা বা রিপোর্ট আমি সহজে তৈরি করে নিতে পারবো। ভার্সন 10.1 এই ছিল দান অনুদানের আপডেট। এরপর ছোট একটি আপডেট রয়েছে, সেটা আমাদের সেটিং থেকে ইউজার রোলসে। এখন থেকে একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিন তৈরি করতে পারবে এবং তাকে ক্ষমতা প্রদান করতে পারবে, যেটা আগের ভার্সনে ছিল না, নতুন আপডেটে সংযুক্ত করা হয়েছে। সফটওয়্যারে আগের ভার্সন লগ ইন করার সময় যদি কোনো ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল হতো, তো সেক্ষেত্রে আমাকে লগ ইন ফেল নামে মেসেজ দিত, যাতে করে আমরা বুঝতে পারতাম না আমাদের আসলে কোন জায়গায় ভুল হয়েছে, আমাদের ইউজার নেম ভুল নাকি আমাদের ইউজার আইডি বা পাসওয়ার্ডে ভুল নাকি আমাদের অন্য কোথাও সমস্যার কারণে আমার লগ ইন ফেল বোঝাচ্ছে। যেটা এই ভার্সনের সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে আমরা যদি নতুন ভার্সনের সফটওয়্যারটা লগ ইন করতে যাই, লগ ইন করতে যাওয়ার পর যদি আমরা কোনো কারণে ইউজার নেম আইডি বা পাসওয়ার্ড ভুল দিই, তো লগ ইনে ক্লিক করলে আমাকে দেখাবে ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল, যাতে করে আমরা সহজেই বুঝতে পারি আমাদের ইউজার নেম অথবা পাসওয়ার্ডে আমাদের কোনো ভুলের কারণে সফটওয়্যার লগ ইন হচ্ছে না। আগের ভার্সনে আমরা কোথাও একজন শিক্ষার্থীর আইডি নাম্বার দিয়ে সার্চ করে তার সকল তথ্য খুঁজে পেতাম না। নতুন ভার্সনে এটা সংযুক্ত করা হয়েছে। এখন থেকে আমাদের উপরে একটা সার্চ বক্স দেওয়া আছে। এখন থেকে যদি আমরা সার্চ বক্স দিয়ে কোনো আইডি নাম্বার দিয়ে এন্টার দিই, তাহলে সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর সকল বিস্তারিত তথ্য চলে আসবে। এখান থেকে আমরা শিক্ষার্থীর ভর্তি তথ্য থেকে শুরু করে তার রেজাল্টের তথ্য, তার অ্যাকাউন্টিং তথ্য বা তার অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সবই আমরা দেখতে পারবো। পরবর্তীতে এখান থেকে সকল তথ্য আমরা একটা রিপোর্টের মাধ্যমে প্রিন্ট করতে পারবো।
অথবা আমরা যদি কার্ডের মাধ্যমে পাঞ্চ করে যে কোনো শিক্ষার্থীর তথ্য বের করতে চাই, তাহলে আমরা কার্ড সিলেক্ট করার পর আমাদের যে কার্ড রিডার আছে, কার্ড রিডারের মাধ্যমে যদি RFID কার্ডটা পাঞ্চ করা হয়, তো সেক্ষেত্রে তার সকল তথ্য বিস্তারিত চলে আসবে। আগের ভার্সনে আমাদের এখানে সাধারণ তথ্য থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে টোটাল স্টুডেন্ট, টোটাল টিচার বা গার্ডিয়ান সকল তথ্য হাইড হয়ে যেত, যেটা এই ভার্সনে ঠিক করা হয়েছে। এখন যদি আমরা সাধারণ তথ্য থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে আমার এই তথ্যগুলো আর হারাবে না, সম্পূর্ণ আমার ড্যাশবোর্ডের তথ্যগুলো আমাকে দেখাবে। সাধারণ তথ্যে RFID কার্ড এন্ট্রি অপশন রাখা হয়েছে। এখন থেকে আপনারা যদি কোনো শিক্ষার্থীর সমস্ত তথ্য আইডি কার্ড দিয়ে সার্চ করার মাধ্যমে খুঁজে বের করতে চান, যেটা কার্ড রিডারে পাঞ্চ করার মাধ্যমে সহজে খুঁজে পাওয়া যাবে, এই অপশনটা এখানে যুক্ত করা হয়েছে। যে কোনো শিক্ষার্থীর একবার কার্ড রিড করানোর পর আমরা সকল শিক্ষার্থীর তথ্যগুলো কার্ডের মাধ্যমে সহজেই দেখতে পারবো। আমরা যদি কার্ড রিডার ব্যবহার করে RFID কার্ডের মাধ্যমে সকল তথ্য খুঁজে বের করতে চাই, তাহলে সফটওয়্যারে প্রথমবার কার্ড নাম্বার এন্ট্রি করলে আমরা সহজেই তাদের তথ্যগুলো খুঁজে পাবো। কার্ড নাম্বার এন্ট্রি করার জন্য আমার কম্পিউটারের সাথে কার্ড রিডারটা কানেক্ট করার পর আমরা যেই শিক্ষার্থীর কার্ডটা একবার পাঞ্চ করব, ওই শিক্ষার্থীর আইডি নাম্বারটা দিয়ে সার্চ করে নিলাম। করার পর এখন যদি আমরা কার্ড নাম্বার যেখানে লেখা আছে ওইখানে ক্লিক করার পর আমরা যদি মেশিনের সামনে কার্ডটা ধরি, তাহলে কার্ডটা রিড হয়ে যাচ্ছে। কার্ড রিড হয়ে যাওয়ার পর এখন যদি আমরা তাকে সার্চ করার জন্য কার্ডে ক্লিক করে আমরা মেশিনে পাঞ্চ করলে তার তথ্যটা খুব সহজে চলে আসবে। এভাবে আমরা RFID কার্ড এন্ট্রির মাধ্যমে আইডি কার্ড পাঞ্চ করা এবং তার তথ্য সহজে আমরা খুঁজে বের করতে পারি। নতুন ভার্সনে শিক্ষক স্টাফ রিপোর্ট থেকে নতুন একটা রিপোর্ট সংযোজন করা হয়েছে, আর শিক্ষকের রিপোর্টে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ উভয়ের অপশন যুক্ত করা হয়েছে। যদি আমরা শুধুমাত্র অ্যাক্টিভ শিক্ষকের তথ্য দেখতে চাই বা রিপোর্ট দেখতে চাই, তাহলে আমরা অ্যাক্টিভ নির্বাচন করে প্রিভিউ দিলেই হবে। আর রিপোর্টের মাধ্যমে শিক্ষকদের তালিকা কাজ করা হয়েছে। এখন থেকে যদি শিক্ষকদের তালিকা নির্বাচন করার পর প্রিভিউ দিই, তাহলে আমার সমস্ত শিক্ষকের তালিকা চলে আসবে। নতুন ভার্সনে অ্যাকাউন্টিংয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। এখন থেকে আমরা শিক্ষার্থী ফি গ্রহণ থেকে খাবার ফির দিন ও ছুটির মাধ্যমে যদি আমরা চাই যে শিক্ষার্থীর দিন হিসাব করে তাদের খাবার ফি নির্ধারণ ও গ্রহণ করব, তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই নির্ভুলভাবে আমরা এখান থেকে কাজটা করে নিতে পারবো। এর বিস্তারিত ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে। এর মাধ্যমে আমরা ক্লাস ভিত্তিক বা এককভাবে দিন ও ছুটির হিসাব খুব সহজেই করে নিতে পারবো। সফটওয়্যারে অত্যাধিক গুরুত্বপূর্ণ আপডেট। আগের ভার্সনে কেউ সফটওয়্যার রিনিউ বা ব্যালেন্স ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তারপর তার জন্য টাকা পে করতে হতো। এতে করে সঠিক সময়ে সুবিধাগুলো পাওয়া যেত না, সঠিক সময় ভাউচারও পাওয়া যেত না, যেটা এই ভার্সনে অতি দ্রুত ও অতি সহজে বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনারা টাকাটা পে করে সাথে সাথে আপনারা রিনিউ বা কোটা ক্রয় এবং তার ভাউচারও সাথে সাথে পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। এইটা করার জন্য আমরা সফটওয়্যারে রিনিউ বা ব্যালেন্স যেটা আমাদের প্রয়োজন, ওই অপশনে ক্লিক করব। ওই অপশনে ক্লিক করলে আমাদের ওয়েব ভার্সন QMMsoft.com এ নিয়ে যাবে, অথবা আপনারা যে কোনো ব্রাউজারে QMMsoft.com লিখে সার্চ করলেও আমাদের ড্যাশবোর্ডটি চলে আসবে। ওয়েব অ্যাপ্লিকেশনটি লগ ইন করার জন্য আমরা মাদ্রাসার কোড, ইউজার নেম ও পাসওয়ার্ড দিব। দেওয়ার পর আমি লগ ইন অথবা সাইন আপে ক্লিক করলে আমাকে আমাদের ওয়েব ভার্সনের সফটওয়্যারে নিয়ে যাবে। এখান থেকে আমরা যেই মাধ্যমের জন্য টাকাটা পে করব, পে করার জন্য আমরা পে নাও অপশনটা ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করার পর এখানে আমাকে পেমেন্টের অপশন দিবে আমরা কোন সার্ভিসের জন্য টাকাটা পে করব। যদি রিনিউ হয় তাহলে আমরা রিনিউ নির্বাচন করব, অথবা শিক্ষার্থীর ব্যালেন্স বা কোটার জন্য টাকাটা পে করি তাহলে আমরা কোটাতে নির্বাচন করব। এখান থেকে নির্বাচন করার পর আমরা এখানে কতজন শিক্ষার্থীর কোটা নিব ওইটা নির্বাচন করব, 100, 200, 300 যত হোক। আমরা যদি নির্বাচন করার পর পে নাও অপশনে ক্লিক করি, তাহলে এখানে আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকাটা পে করার জন্য আমাকে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দেওয়ার পর যদি আপনি কনফার্ম করেন, তাহলে 6 ডিজিটের একটা ওটিপি যাবে। ওটিপিটি দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে সাথে সাথে এখান থেকে সহজে ব্যালেন্স ক্রয় অথবা রিনিউটা করতে পারবেন, এবং তার সাথে আপনাকে ভাউচারও প্রদান করা হবে
যেটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিবেন। এতে করে আপনি অতি দ্রুতভাবে আপনার ব্যালেন্স এবং সাথে সাথে তার ভাউচারও পেয়ে যাবেন। এই ছিল আমাদের 10.1 ভার্সনের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি।